আজ উত্তরাঞ্চল সফরে যাচ্ছেন বিএনপি চেয়ারম্যান। রাজশাহী, নওগাঁ ও বগুড়ায় অংশ নেবেন জনসভায়। তারেক রহমানের নেতৃত্বে কৃষি বিপ্লবের আশা নেতাদের। ভোট এলেই রাজনৈতিক দলগুলো তুলে ধরে প্রতিশ্রুতির ফিরিস্তি। ক্ষমতার হাত বদলে বাস্তবায়ন নিয়ে প্রশ্ন, উপায় বাতলে জনগণের সামনে তুলে ধরার পরামর্শ বিশ্লেষকের। গ্রাহকের অজান্তেই তার নামে মোবাইল সিম নিচ্ছেন অন্য ব্যক্তি। আঙুলের ছাপ জালিয়াতি করে চলে অপকর্ম। কারসাজি বন্ধে ফেস রিকগনিশন পদ্ধতি চালুর উদ্যোগ। এবং পরমাণু চুক্তি করতে ইরানকে ট্রাম্পের আলটিমেটাম। সমঝোতায় না এলে ভয়াবহ হামলার হুমকি। মার্কিন আগ্রাসনের জবাব দিতে পুরোপুরি প্রস্তুত জানালো তেহরান। সকালের সময়ের সঙ্গে আছি আমি আলিশা ইসলাম। নির্বাচনী প্রচারণায় আজ উত্তরবঙ্গ যাচ্ছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। 2 দশক পর তার আগমন ঘিরে উৎসবের আমেজ পদ্মাপাড়ের নগরীতে। রাজশাহী ও নওগাঁর জনসভায় কয়েক লাখ মানুষ সমাগমের প্রত্যাশা নেতাকর্মীদের। বগুড়ায় জনসভায় বক্তব্য রাখবেন বিএনপি চেয়ারম্যান। তার নেতৃত্বে উত্তরাঞ্চলে কৃষি বিপ্লবের আশা নেতাদের। আগামী 12 তারিখের কোনো মার্কা আছে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে একের পর এক জেলা চষে বেড়াচ্ছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। নির্বাচনী প্রচারণার ধারাবাহিকতায় বৃহস্পতিবার উত্তরাঞ্চলে যাচ্ছেন তিনি। দীর্ঘ 22 বছর পর রাজশাহীর ঐতিহাসিক মাদ্রাসা মাঠে নির্বাচনী জনসভায় বক্তব্য দেবেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। দলটির শীর্ষ নেতার আগমনে জেলা জুড়ে বইছে উৎসবের আমেজ। জনসভায় রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ ও নাটোরের 13টি আসনের দলীয় প্রার্থীদের পরিচয় করিয়ে দেওয়ার পাশাপাশি তাদের হাতে ধানের শীষ প্রতীক তুলে দেবেন তারেক রহমান। শহীদ জিয়ার যা দ্বারা বাংলাদেশের সবচেয়ে বৈদেশিক অর্থ আসে, ঠিক তেমনিভাবে ইনশাল্লাহ আগামী দিনে আমাদের নেতাও সেই একই পরিকল্পনা করেছেন। এদিকে দলের শীর্ষ নেতার আগমন ঘিরে নওগাঁ জুড়ে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের মাঝে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়েছে। এদিনের সমাবেশে নওগাঁ ও জয়পুরহাট বিএনপি এবং অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেবেন। নওগাঁয় আমরা তারেক রহমানকে আমাদের চোখে দেখব, এইটা আমাদের কাছে ঈদের থেকেও অনেক বেশি আনন্দের। 2 দশক পর ঘরের ছেলে ঘরে ফিরবেন, তাই তো নিজ পৈতৃক নিবাস বগুড়ায়ও উৎসব মুখর পরিবেশ। শহরের আলতাফুন্নেসা খেলার মাঠে দলীয় জনসভায় অংশ নেবেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। শুক্রবার নিজ নির্বাচনী এলাকা বগুড়া 7 আসনে গণসংযোগ করবেন তিনি। সফর করবেন বাবার জন্মভিটা গাবতলীর বাগবাড়িতেও। তার জন্মভূমি, তার স্মৃতি বিজড়িত বগুড়ায় আসছেন। বগুড়ার মানুষ অপেক্ষা করছেন যে কখন তাদের প্রিয় সন্তান বগুড়া আসবেন। তারেক রহমানের নেতৃত্বে মানবিক বাংলাদেশ গড়ার আশা বিএনপি নেতাদের। ওমর ফারুক, সময় সংবাদ। এই মুহূর্তে রাজশাহীর ঐতিহাসিক মাদ্রাসা মাঠ এলাকায় আছেন সহকর্মী সাইফুর রহমান রকি। সরাসরি যাচ্ছি তার কাছে। রকি, দীর্ঘ 22 বছর পর বিএনপির চেয়ারম্যান তারেক রহমান রাজশাহীর মাটিতে পা রাখছেন এবং তিনি রাজশাহীর যে ঐতিহাসিক মাদ্রাসা মাঠ, সেখানে তিনি নির্বাচনী জনসভায় দুপুর 2টায় নাগাদ তিনি এই মঞ্চে বক্তব্য রাখবেন। এরই মধ্যে কিন্তু বেশ কিছু তৃণমূল নেতাকর্মী তারা মাঠে উপস্থিত হয়েছেন এবং আপনারা জানেন তারেক রহমানের এই সফর ঘিরে কিন্তু ব্যাপক উজ্জীবিত নেতাকর্মীরা এবং এই সভা, আজকের যে সভাটি রয়েছে নির্বাচনী জনসভার এখানে তারেক রহমান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। পাশাপাশি এখানে যিনি মহানগর বিএনপির সাধারণ সম্পাদক, তিনি এই সভাটি পরিচালনা করবে এবং এখানে সভাপতির দায়িত্ব পালন করবেন রাজশাহী মহানগর বিএনপির সভাপতি মামুনুর রশিদ। সব মিলিয়ে কিন্তু এখানে কয়েক লাখ মানুষের সমাগম হবে বলে কিন্তু নেতাকর্মীরা প্রত্যাশা করছেন। এটি আসলে জনসভা না, জনসমুদ্রে পরিণত হবে, এমনটাই আসলে বলছেন। আপনারা জানেন যে তারেক রহমান কিন্তু এই বিমানযোগে বেলা 12টা 25 মিনিটে রাজশাহী
শাহ মখদুম বিমানবন্দরে পৌঁছাবেন। এখান থেকে তার গাড়িবহরটি আসবে শাহ মখদুমের মাজার জিয়ারত করবেন এবং সেই মাজার জিয়ারত শেষে কিন্তু দুপুর 2টা নাগাদ এই জনসভা স্থলে এসে তিনি দিক নির্দেশনামূলক নানা বক্তব্য দিবেন, রাজশাহীর উন্নয়নে নানা বক্তব্য দিবেন, রাজশাহীর মানুষকে নিয়ে নানা বক্তব্য দিবেন এবং এখানে রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ এবং নাটোরের যারা 13টি সংসদীয় আসনের প্রার্থী রয়েছেন, দলীয় প্রার্থীরা, এই দলীয় প্রার্থীদের সাথে তিনি কিন্তু সবাইকে পরিচয় করিয়ে দিবেন এবং ধানের শীষ প্রতীকে ভোট চাইবেন। সব মিলিয়ে আসলে তার মুখ থেকে কি বার্তা আসছে, তিনি কি গুরুত্বপূর্ণ দিক নির্দেশনামূলক বক্তব্য দিচ্ছেন, সেই বক্তব্য নিয়ে কিন্তু আগামী 12ই ফেব্রুয়ারি যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন রয়েছে, সেই নির্বাচন ঘিরে আরো উজ্জীবিত হবে দলের তৃণমূল থেকে একেবারে যারা শীর্ষ পর্যায়ের সিনিয়র নেতৃবৃন্দ আছে তারা, এমনটাই আসলে বলছেন। এই সব কিছু ঘিরে কিন্তু কয়েকদিন ধরে কিন্তু ব্যাপক কর্মযজ্ঞ চলছিল। তার স্টেজ তৈরি থেকে শুরু করে তার নিরাপত্তার দিকটি যেন নিশ্চিত সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হয়, সব বিষয়গুলো মিলিয়ে কিন্তু এখানে কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীর রক্ষাকারী বাহিনীর সদস্যরাও কিন্তু ব্যাপক তৎপর রয়েছেন। কয়েক স্তরের এখানে নিরাপত্তা ব্যবস্থা থাকবে। আপনারা দেখছেন এরই মধ্যে তার যেসব নেতাকর্মীরা রয়েছেন তারা কিন্তু স্লোগান দিচ্ছেন। অনেকেই তারেক রহমানের যে পতাকা, বিএনপির যে দলীয় পতাকা, সেটি নিয়ে কিন্তু এর মধ্যে এখানে উপস্থিত হয়েছেন এবং অনেকেই কিন্তু বলছেন যে আমরা বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের বক্তব্য শোনার জন্য এবং সবার সামনে দাঁড়িয়ে তাকে দেখার জন্য কিন্তু এরই মধ্যে নেতাকর্মীরা কিন্তু এরই মধ্যে আসা শুরু করেছেন। আপনারা জানেন যে বিভিন্ন জায়গা থেকে, বিভিন্ন জেলা থেকে, আশেপাশের জেলা থেকেও আসবে এবং এই নির্বাচনী যে জনসভা আছে এই জনসভাটি শেষ করে তিনি এরপরে কিন্তু নওগাঁয় এবং পরবর্তীতে বগুড়ায় গিয়ে আরেকটি নির্বাচনী জনসভায় অংশ নেবেন। তো এই ছিল আমার কাছে রাজশাহীর মাদ্রাসা মাঠ থেকে সর্বশেষ। সরাসরি যুক্ত ছিলাম রাজশাহীতে। প্রথমবারের মতো পডকাস্টে আসছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান, যেখানে তুলে ধরবেন নিজের পরিকল্পনা, অঙ্গীকার, স্বপ্ন ও রূপকল্প। সন্ধ্যায় বিএনপির অফিসিয়াল ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে এটি প্রচারিত হবে। তাদের কাছে আছে কিন্তু তাদের কর্মসংস্থান নাই, ফলে বেকার যুবক, বেকার তরুণ যাচ্ছে, তাদেরকে ট্রেনিং দেওয়ার মাধ্যমে ঐতিহ্যের পথ ছেড়ে আধুনিকতার সেতু বন্ধনে নতুন যুগের ভাষায় কথা বলতে প্রস্তুত বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। রাজনীতির প্রথাগত মঞ্চ ছাড়িয়ে বৃহস্পতিবার তিনি আসবেন তরুণ প্রজন্মের হৃদয়ের ভাষা পডকাস্টের জগতে। পরিকল্পনার কথা আপনাদের সামনে তুলে ধরতে চাই। পডকাস্টের এই অভিনব মাধ্যমে সরাসরি জনগণের হৃদয়ে পৌঁছে দেবেন তার অঙ্গীকার, তার স্বপ্ন, তার রূপকল্প। যেখানে থাকবে না কোনো উপস্থাপক, তিনি নিজেই তুলে ধরবেন তার সুদূর প্রসারী পরিকল্পনার কথা। পডকাস্টটি বৃহস্পতিবার সন্ধ্যা 7টায় প্রচারিত হবে বিএনপির অফিসিয়াল ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেল সহ সব সামাজিক যোগাযোগ মাধ্যমে। আছেন মাসিক সম্মানের সবার আগে বাংলাদেশ এই প্রত্যয়ে বলিয়ান হয়ে তিনি উন্মোচন করবেন আগামীর স্বপ্নিল বাংলাদেশের এক নতুন রোডম্যাপ। দেশের শিক্ষা, কৃষি ও অর্থনীতির পুনর্জাগরণে তার সুদূর প্রসারী পরিকল্পনা জানাতে ডিজিটাল মাধ্যমে আসছেন এই দূরদর্শী নেতা। ছেলে হোক, মেয়ে হোক, যুবক হোক, যুবতী হোক, স্পোর্টস ম্যান। পডকাস্টের এই অভিনব মাধ্যমে সরাসরি জনগণের হৃদয়ে পৌঁছে দিতে চান তার অঙ্গীকার, স্বপ্ন ও রূপকল্প। প্রযুক্তি ও মানবিকতার এই মেলবন্ধনে উন্মোচিত হবে সম্ভাবনার এক উজ্জ্বল দিগন্ত, যেখানে আগামীর বাংলাদেশ হবে সমৃদ্ধ, শক্তিশালী ও আত্মমর্যাদাশীল। সবার আগে বাংলাদেশ। রায়দুল ইসলাম শুভ, সময় সংবাদ, ঢাকা। এদিকে শেরপুরে জামায়াত নেতা নিহতের খবরে উত্তাল হয়ে ওঠে ঢাকা বিশ্ববিদ্যালয়। বিক্ষোভ মিছিল থেকে সুষ্ঠু বিচারের দাবি জানান ডাকসু নেতারা। নির্বাচনে লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিতের পাশাপাশি সন্ত্রাসবাদের বিরুদ্ধে ব্যবস্থা না নিলে 5 অগাস্টের মতোই ছাত্র জনতার রাস্তায় নেমে আসবে বলেও হুঁশিয়ারি দেন তারা। একই দাবিতে বিক্ষোভ হয়েছে বিভিন্ন জেলায়ও। শেরপুরে নির্বাচনী সহিংসতায় নিহত হন শ্রীবর্দী উপজেলা জামায়াতের সেক্রেটারি রেজাউল করিম। এই খবরে বুধবার রাতে উত্তাল হয়ে ওঠে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। ভিসি চত্বর থেকে বিক্ষোভ মিছিল বের করেন শিক্ষার্থীরা। মিছিলে যোগ দেন ডাকসু নেতারাও। মহসিন হল, মঠ চত্বর হয়ে টিএসসির রাজু ভাস্কর্যে গিয়ে শেষ হয় মিছিল।
এ সময় নির্বাচনকে ঘিরে সাম্প্রতিক সহিংসতার নিন্দা জানান নেতারা। বলেন, খুনি আর চাঁদাবাজদের বিরুদ্ধে ব্যবস্থা না নিলে বুঝতে হবে সাংগঠনিকভাবেই চালানো হচ্ছে এসব হত্যাকাণ্ড। আপনারা সেই হাসিনার পথে হাঁটতে না চান, আপনাদের যদি সেই পালানোর পথ খুঁজতে না হয়, সময় থাকতে আপনার দলকে গোছান, খুনিদেরকে সরান। আমরা অনুরোধ করব অন্তর্বর্তীকালীন সরকারকে এবং নির্বাচন কমিশনকে একটি ফ্রি ফেয়ার ক্রেডিবল নির্বাচন করার জন্য লেভেল প্লেইং ফিল্ড ইনশিওর করতে হবে। আর যদি সে জায়গায় ব্যর্থ হয়, তাহলে বাংলাদেশে জুলাইয়ের প্রজন্ম যেভাবে রাজপথে নেমে এসেছিল, তার চাইতে শক্তিশালীভাবে তারা রাজপথে নেমে আসবে। এই ঘটনার প্রতিবাদে ঢাকার বাইরে চট্টগ্রাম ও জামালপুরে হয়েছে বিক্ষোভ প্রতিবাদ। এই হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচারের দাবি জানিয়েছেন জামায়াতের স্থানীয় নেতাকর্মীরা। ওয়ালিউল সাকিব, সময় সংবাদ, ঢাকা। নির্বাচন এলেই রাজনৈতিক দলগুলো জনগণের সামনে তুলে ধরে প্রতিশ্রুতির ফিরিস্তি। এবার ত্রয়োদশ জাতীয় নির্বাচনও এর ব্যতিক্রম নয়। ক্ষমতার হাত বদলে এসব প্রতিশ্রুতির কতটুকু বাস্তবায়ন হয় সে প্রশ্ন থেকেই যায়। বিশ্লেষকরা বলছেন, দলগুলো ভোট টানতে যে প্রতিশ্রুতি দিয়ে থাকে অনেক ক্ষেত্রেই সেগুলো বাস্তবায়ন হয় না। তাই শুধু প্রতিশ্রুতি নয়, বাস্তবায়নের উপায় বাতলে জনগণের সামনে তুলে ধরার পরামর্শ তাদের। সানভীর রেজাউল করিম, রূপলের রিপোর্ট। যে এরকম একটি ফ্যামিলি কার্ড বাংলাদেশের প্রত্যেক মা বোনদের কাছে, মাদের কাছে আমরা পৌঁছে দিতে চাই। 60 বছরের মধ্যে সকল বয়স্ক মানুষের চিকিৎসার ভার নেবে রাষ্ট্র। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে ভোটের প্রচারণায় বড় দুই রাজনৈতিক দলের কাণ্ডারে দিচ্ছেন নানা প্রতিশ্রুতি। এসব বক্তব্যে উঠে আসে সামগ্রিক রাষ্ট্র নিয়ে পরিকল্পনার পাশাপাশি ওই অঞ্চলের সংকট উত্তরণের আশ্বাস। এছাড়া আসনভিত্তিক প্রচারণায়ও প্রার্থীরা নানা প্রতিশ্রুতির ফুলছুরি ছড়িয়ে পক্ষে টানার চেষ্টা করছেন। বিশ্লেষকরা বলছেন, জনগণ যখন নতুন এক স্বপ্নের বাংলাদেশের পাটাতনে দাঁড়িয়ে ভোটের জন্য মুখিয়ে আছে, তখন দলগুলোর প্রচারণায় বাস্তবভিত্তিক প্রতিশ্রুতি থাকলে আশা জাগিয়ে রাখবে। এক্ষেত্রে মৌলিক অধিকার, আইনের শাসন, বৈষম্যহীন রাষ্ট্র ব্যবস্থার প্রাধান্য থাকবে মানুষের কাছে। জনগণের সামনে এই মুহূর্তের সমস্যা হচ্ছে নিরাপত্তার সমস্যা, আইনশৃঙ্খলার অবনতি, নিত্যপণ্যের দাম বেড়ে যাওয়া, জ্বালানি সংকট এবং বেকারত্ব। এই বিষয়গুলো আশা করি যে প্রতিটি রাজনৈতিক দল গুরুত্ব দেবে এবং তার একটা রূপরেখা দেবে কিভাবে কতদিনে এটি বাস্তবায়ন করা যাবে। দেশের রাজনীতির একটা বৈশিষ্ট্য যে কথা বায়বীয় কথা বেশি বলা, বাস্তবসম্মত কথা কম বলা। এটাই হচ্ছে আমাদের ম্যানিফেস্টোগুলোর বৈশিষ্ট্য। ক্ষমতায় গিয়ে আসলে তাদের ম্যানিফেস্টো অনুযায়ী কতটুকু বাস্তবায়ন করে সেটা দ্বারাই আসলে প্রমাণিত হয় যে আসলে কতটুকু কমিটমেন্ট তারা দিছিল, কতটুকু তারা রাখলো। দলগুলোর মধ্যে পাল্টাপাল্টি অভিযোগের তীর ছুটতে দেখা যায় বক্তব্যের মধ্যে। প্রতিশ্রুতি নিয়েও পরস্পরে প্রশ্নবাণে জড়াচ্ছেন। সাধারণ জনগণ দর্শকের ভূমিকায় থেকে হিসাব করছেন। এক্ষেত্রে অতীতের ভুল বা বর্তমান নিয়ে বেশি কাদা ছোড়াছড়ি না করে বাস্তবসম্মত দূরদর্শী ভবিষ্যৎ পরিকল্পনা ইশতেহারে তুলে ধরার পরামর্শ বিশ্লেষকদের। মানুষ জানতে চায় ভবিষ্যতে কি হবে, ভবিষ্যতে তার ভাগ্যের কিভাবে পরিবর্তন হবে, তার কর্মসংস্থান হবে কিনা, তার নিরাপত্তা নিশ্চিত হবে কিনা। এই বিষয়গুলো রাজনৈতিক দলগুলো আশা করি তারা নির্বাচনী ইশতেহারে গুরুত্ব দেবে। নির্বাচনী ইশতেহারে এই অতীত কাসন্দি বেশি না ঘাটা হয়। বড় চ্যালেঞ্জ হবে দক্ষ নেতৃত্বের দক্ষতার উপরে নির্ভর করবে আসলে বাংলাদেশের ভবিষ্যৎ। সেটা তারেকই হোক, ডাক্তার শফিকুর রহমানই হোক, যেই হোক, তাদের সৎ ইচ্ছা এবং সেই ইচ্ছা অনুযায়ী তারা তাদের কাজ তারা করবে কিনা। রাজনৈতিক সমীকরণ, সমীক্ষা কিংবা প্রতিশ্রুতির গ্রহণযোগ্যতার সব হিসাব নিকাশ নির্বাচনের ফলাফল বলে দেবে। তবে সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন সর্বজন আকাঙ্ক্ষা বলে মনে করেন রাজনৈতিক বিশ্লেষকরা। সেক্ষেত্রে দলগুলোকে সহনশীলতা দেখানোর পরামর্শ তাদের। সানভীর, রূপল, সময় সংবাদ, ঢাকা। সকালের সময় আরো থাকছে। জীবিকার তাগিদে পাহাড়ে গেলেই অস্ত্রের মুখে অপহরণ। টেকনাফের জিম্মি কয়েক হাজার গ্রামবাসী প্রশাসনে জানালেই মুক্তিপণ বেড়ে আসে হত্যার হুমকি। এখনো হদিস নেই 6 কৃষকের। গ্রাহকের অজান্তেই তার নামে মোবাইল সিম নিচ্ছেন অন্য ব্যক্তি। বিটিআরসি বলছে, আঙুলের ছাপ কারসাজি করে চলছে এই অপকর্ম, যা ঠেকাতে সিম নিবন্ধনে ফেস রিকগনিশন পদ্ধতি চালুর উদ্যোগ নিয়েছে নিয়ন্ত্রক সংস্থা।
মোবাইল অপারেটররা বলছে এখনও গ্রাহকের মুখমণ্ডলের তথ্য সুরক্ষিত আছে, তাই সিম নিবন্ধনে কারসাজি বন্ধে কার্যকর ভূমিকা রাখবে এই পদ্ধতি। শুভ খানের রিপোর্ট। রাস্তাঘাট ও গ্রাহক সেবা কেন্দ্র মিলিয়ে প্রতি মাসে প্রায় 50 লাখ মোবাইল সিম বিক্রি করে অপারেটররা। বিটিআরসির পর্যবেক্ষণ, সিম বিক্রির সময় গ্রাহকের আঙুলের ছাপ অবৈধভাবে সংরক্ষণ করছে কিছু অসাধু ব্যবসায়ী, যা দিয়ে অতিরিক্ত সিম নিবন্ধন হচ্ছে। যদিও মোবাইল অপারেটরদের দাবি আঙুলের ছাপ সংরক্ষণ করে নয়, বরং অবৈধ সিম নিবন্ধনে ব্যবহৃত হচ্ছে ফাঁস হওয়া জনগণের ব্যক্তিগত তথ্য। বলা হয় যে আপনি ফিঙ্গারপ্রিন্ট দিয়েছেন, এটা হয় নাই, আবার দেন। কিন্তু ওই অপারেটর যে প্রত্যেকটা এগেইনস্টে একটা করে সিম রেজিস্ট্রি করছে, তো গ্রাহক জানছেন না। এই অবস্থায় সিম নিবন্ধনে বিকল্প পদ্ধতির উদ্যোগ নিয়েছে বিটিআরসি। আঙুলের ছাপ নির্ভর বায়োমেট্রিকের পাশাপাশি নতুন করে ফেস রিকগনিশন ব্যবস্থা চালু করতে চায় নিয়ন্ত্রক সংস্থা। বর্তমানে বায়োমেট্রিক পদ্ধতিতে গ্রাহকের জাতীয় পরিচয়পত্রের নম্বর, জন্ম তারিখ, আঙুলের ছাপের সঙ্গে নির্বাচন কমিশনের এনআইডি উইংয়ে থাকা তথ্য মেলানো হয়। আর ফেস রিকগনিশন প্রযুক্তি ব্যক্তির মুখমণ্ডল বিশ্লেষণের মাধ্যমে একটি ডিজিটাল টেমপ্লেট তৈরি করে এনআইডিতে সংরক্ষিত ডেটার সঙ্গে মিলিয়ে কাজ করে। তথ্য মিললে সিম পাবেন গ্রাহক। প্রায় 1 বছর ধরে চলছে এই প্রযুক্তির পরীক্ষা নিরীক্ষা। এনআইডি প্রজেক্টের সাথেও আমরা আলোচনা করছি। পরে আমরা যদি দেখি এটাকে আমরা টেকনিক্যালি রিলায়েবল করতে পারি, তাহলে আমরা হয়তো এটাও অ্যালাউ করব। অপারেটররা বলছে ফেস রিকগনিশন চালু করতে প্রযুক্তিগতভাবে প্রস্তুত আছেন তারা। আমাদের মনে করেন একটা ফোন থাকবে, ফোনে তখন আমরা বলবো যে আপনারা একটু আসেন ফোনের কাছে, আমরাই তার ফেশিয়াল রিকগনিশন করে ডাইরেক্টলি ইলেকশন কমিশনের কাছে যাবে। ইলেকশন কমিশন আমাদেরকে জানিয়ে দেবে যে ঠিক আছে, এইভাবেই তখন আমরা সিমটা দিতে পারবো আর কি। আমরা যদি সেটা অ্যাডপ্ট করতে পারি, তাহলে এই যে সিম রিলেটেড যে ক্রাইমের কথা বলা হচ্ছে, সেটা কিন্তু আপনার সিকিউরিটি এজেন্সিগুলো তখন ভালো করে ট্যাকেল করতে পারবে। বর্তমানে 4 মোবাইল অপারেটরের 18.5 কোটির বেশি সক্রিয় সিম কার্ড রয়েছে। শুভ খান, সময় সংবাদ, ঢাকা। খুলনা বিভাগের 36 আসনে ভোটার বেড়েছে 7,88,801 জন। ভোটের মাঠে বড় প্রভাবক হয়ে উঠতে পারেন নতুনরা। উদ্যোগ, প্রযুক্তিগত উন্নয়ন, কর্মসংস্থান তৈরি সহ নানা দাবি উঠে আসছে তরুণ ভোটারদের চাওয়ায়। প্রার্থীদের গণসংযোগেও থাকছে নতুন ভোটারদের জন্য নানা প্রতিশ্রুতি। নিয়ামুল হোসেন কোচির ছবিতে আব্দুল্লাহ আল মামুন রুবেলের প্রতিবেদন। শহর থেকে গ্রামে নির্বাচনী আমেজ, ভোটারদের মন জয় করতে ভোর থেকে ছুটে বেড়াচ্ছেন প্রার্থীরা। লিফলেট, পথসভা আর ঘরে ঘরে গিয়ে ভোট চাইছেন তারা, দিচ্ছেন নানা প্রতিশ্রুতি। এবারের নির্বাচনে বড় একটি অংশ নতুন বা তরুণ ভোটার। নির্বাচন কমিশনের সবশেষ তথ্য মতে খুলনা জেলার 6টি আসনে ভোটার বেড়েছে 1,01,453 জন। ফলে ভোট কেন্দ্রের সংখ্যাও বাড়বে 47টি। সংখ্যায় যেমন তারা বড় অংশ, তেমনি ভোটের ফল নির্ধারণেও তরুণ ভোটাররা হয়ে উঠতে পারেন সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রভাবক। গত 1 দশকে খুলনা অঞ্চল থেকে হারিয়ে গেছে বহু কলকারখানা, গ্যাস সংকটে তৈরি হয়নি নতুন শিল্প প্রতিষ্ঠানও। ফলে কর্মসংস্থানের বড় অভাব জেলা জুড়ে। তাই নতুন ভোটারদের চাহিদা সবার আগে কর্মসংস্থান তৈরি। উদ্যোক্তা হয়ে ওঠা, প্রযুক্তিগত উন্নয়ন আর কর্মসংস্থান তৈরিতে বিশ্বাসযোগ্য প্রতিশ্রুতি চান তারা। আমাদের প্রথম প্রত্যাশা হচ্ছে আমাদের সবাইকে যদি কারিগরি শিক্ষা দেওয়া যায়, তাহলে আমরা কর্মসংস্থানের ব্যবস্থা হয়। মেধার যাতে পরিচয়টা ঠিকঠাকভাবে আর কি পাওয়া যায়। প্রতি বছর অনেক গ্র্যাজুয়েট বের হয়, তো আমাদের অনেক হিমশিম খেতে হয় চাকরি খুঁজতে হলে। লিঙ্গ বৈষম্য থাকবে না, নারী পুরুষ নির্বিশেষে সকলের কর্মসংস্থানের তারা সুযোগ করবেন। আমরা চাবো যে এমন একটা সরকার আসবে সেজন্য একটা প্রপার পররাষ্ট্র নীতি থেকে। আমাদের পররাষ্ট্র নীতিটা কিন্তু একদম যে লেমের মতো। প্রার্থীদের গণসংযোগেও গুরুত্ব পাচ্ছে তরুণদের এসব চাওয়া। নতুন ভোটারদের কাছে প্রতিশ্রুতিও দিচ্ছেন প্রার্থীরা। তরুণদের জন্য বিশেষ কার্যক্রম আছে, আমরা সেটা নিয়ে কাজ করছি। এবং আমাদের শহরে তো ডার্ক সিটি ছিল, এটাকে আমরা উন্নয়নের ধারা দিয়ে এটাকে সামনে এগিয়ে নিতে চাই। আমাদের তরুণদের জন্য প্রশিক্ষণ দরকার, ভালো স্কুল দরকার, কলেজ দরকার, ইউনিভার্সিটি দরকার এবং ম্যান পাওয়ার। এই ম্যান পাওয়ার তৈরি করার জন্য যে ধরনের শিক্ষা দরকার, যুক্তি নির্ভর যে শিক্ষার মধ্যে প্রোডাক্টিভিটি আছে, এগুলো আমরা তরুণদেরকে করবো। কোনো তরুণ, আমাদের যে নতুন বাংলাদেশের স্বপ্ন আমরা দেখছি 11 দল, বিশেষ করে জামাত ইসলামের যে ইলেকশন ম্যানিফেস্টোতে আমরা বলেছি কোনো যুবক বেকার থাকবে না। ত্রয়োদশ সংসদ নির্বাচনে খুলনা জেলার 6টি আসনে মোট ভোটার 21,01,335 জন, মোট প্রার্থী 38 জন। আব্দুল্লাহ আল মামুন রুবেল, সময় সংবাদ, খুলনা। নড়াইল জেলায় 2টি সংসদীয় আসন,
শিল্প, সংস্কৃতি, ক্রীড়া ও ঐতিহ্যে এই জেলা সমৃদ্ধ হলেও রয়েছে বঞ্চনা, নানা অপ্রাপ্তি ও আক্ষেপের অভিযোগ। জাতীয় নির্বাচনকে ঘিরে প্রার্থীদের প্রচার প্রচারণা, প্রতিশ্রুতির বন্যা আর রাজনৈতিক হিসাব নিকাশের মধ্যেই নিজেদের মতো করে ভাবছেন নবীন ও প্রবীণ ভোটাররা। তবে আশ্বাসে নয়, এলাকার উন্নয়ন বাস্তবায়নে সামর্থ্যবান প্রার্থীকে বেছে নিতে একমত দুই প্রজন্মের ভোটার। জেলার নবীন প্রবীণ ভোটারদের কথা তুলে ধরছেন রিপোর্টার সজীব রহমান। নতুন প্রজন্মের ভোটার, আপনারা ভোট এবারই প্রথম দিবেন, তাহলে উৎসাহ উদ্দীপনার জায়গাটা কেমন? প্রার্থীরা যদি আমাদের এটা নিশ্চিত করতে পারে যে আমরা যেগুলা চাই, আমাদের যেগুলা ঘাটতি আছে সেগুলা পূরণ করার মতো বিশ্বাসের জায়গা তৈরি করতে পারে, তাহলে তো আমাদের ভোট দিতে ভালোই লাগবে। একটা যোগ্য প্রার্থী নির্বাচন করার চেষ্টা করব, যে আমাদের জেলাকে উন্নত করবে, আমাদের যে সমস্যাগুলো আছে সেগুলো সমাধানের চেষ্টা করবে। আমরা হতাশ, আমাদের কাঙ্ক্ষিত কোনো উন্নয়ন নেই। সুষম শিক্ষা, সুষম যোগাযোগ এবং সুষম কারিগরি ব্যবস্থা যদি সারা দেশের নেটওয়ার্কিংয়ের মধ্যে আনা না যায়, তাহলে আমাদের আত্ম উন্নয়ন যতই হোক ভাগ্য উন্নয়ন হবে না। রাজনৈতিক দলগুলোর মধ্যে সম্প্রীতি গড়ে উঠুক, তাহলে মানুষের মধ্যে বিভাজনটা কমে যাবে। আমরা চাই একজন ভালো মানুষ আসুক, যার নেতৃত্বে 63 নম্বর জেলা হলো একটা উন্নয়নের কাতারে সামিল করাতে পারি। বছরে প্রায় 28 লাখ টন ধান উৎপাদনের সঙ্গে রয়েছে দেশের অন্যতম শীর্ষ আম উৎপাদনের গৌরব। কৃষিতে অবারিত সম্ভাবনার আলো জ্বালিয়ে রাখলেও কাঙ্ক্ষিত শিল্পায়ন, গবেষণা কেন্দ্র ও মেগা প্রকল্প বাস্তবায়ন না হওয়ায় সেই সম্ভাবনা আজও পূর্ণতা পায়নি। নেওয়া হয়নি যুগোপযোগী পরিকল্পনাও। শহরের দীর্ঘদিনের অচলাবস্থা হয়ে থাকা 4 লেন প্রকল্প আটকে 1 দশক ধরে। ভারী শিল্প না থাকায় প্রতি বছর দীর্ঘ হচ্ছে শিক্ষিত বেকারের তালিকা। পর্যটন খাতে রয়েছে অভাবনীয় সুযোগ, তবুও সমন্বিত উদ্যোগের অভাবে তা কাজে লাগানো যায়নি। চায়ের আড্ডায় এসব নিয়ে চুলচেরা বিশ্লেষণ। নওগাঁ থেকে সাধারণ মানুষের সেই প্রত্যাশার কথা তুলে ধরছেন সহকর্মী এমআর রকি। ক্যামেরায় ছিলেন রকিবুল ইসলাম। আমি আছি নওগাঁ সদরের বাইপাস মোড়ের একটি চায়ের আড্ডায়। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থীদের কাছে চায়ের আড্ডায় অংশ নেওয়া জনগণের প্রত্যাশার কথা জানব। আমাদের জনগণের দিকে থেকে আমাদের এলাকাটা কৃষিভিত্তিক এলাকা, এখানে কৃষক যেন ন্যায্য জিনিস পায়। আমাদের প্রত্যাশা, আমরা দুর্নীতির থেকে আমরা মুক্ত চাই। দীর্ঘ 17 বছর আমাদের রাস্তাঘাট নেই, আমাদের রাস্তাঘাটের প্রয়োজন। কর্মস্থান যেন আমরা সঠিকভাবে পাই। আমরা যেন গরিব দুঃখীরা টাকা ছাড়া আমরা বয়স্ক ভাতা, বৃদ্ধ ভাতা পাই। যানজট মুক্ত চাই আমাদের শহরে। আমি চাই যে আমার নওগাঁ জেলাতে আমার নতুন এমপি যেটা আসবে, সে যেন এই চাঁদা মুক্ত এগুলো দেশ করে। আমরা আশা করছি এই দুর্নীতি তো আগামী যেই সরকারই আসুক, দুর্নীতি মুক্ত আমরা সমাজ চাই, দুর্নীতি মুক্ত অফিস আদালত চাই। যে সরকারই আসুক না কেন, সেই সরকার যেন আমাদেরকে মাদকের বিরুদ্ধে কঠোরপন্থী অবলম্বন করে। একটা ভালো সৎ পরিচালক আসুক, দেশটা ভালো সুষ্ঠুর দিকে আগে চলুক। আমরা যাতে সাধারণ জনগণগুলো যাতে কোথাও যা ঝুট ঝামেলা না পড়ি। অপহরণ চক্রের কাছে জিম্মি কক্সবাজারের টেকনাফের 3 ইউনিয়নের পাহাড়ি জনপদের কয়েক হাজার গ্রামবাসী। জীবিকার তাগিদে পাহাড়ে গেলেই অস্ত্রের মুখে ধরে নিয়ে যাচ্ছে অপহরণ চক্র। আইন শৃঙ্খলা বাহিনীকে অভিযোগ করলেই মুক্তিপণ বাড়িয়ে দেয়া হয় হত্যার হুমকি। এদিকে এখনও হদিস মেলেনি সম্প্রতি অপহৃত 6 কৃষকের। মোহাম্মদ ফরাজের ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন সুজয়উদ্দিন রুবেল। কক্সবাজারের টেকনাফের হোয়াইকং মিনাবাজার পাহাড়ি অঞ্চল 6 কৃষক গিয়েছিল কৃষিকাজ ও লাকড়ি সংগ্রহ করতে, কিন্তু মঙ্গলবার সকালে তাদের অস্ত্রের মুখে জিম্মি করে পাহাড়ে নিয়ে যায় একদল দুর্বৃত্ত। এরপর থেকে হদিস নেই তাদের।
এ ঘটনায় উদ্বেগ বেড়েছে মিনাবাজার কোনাপাড়া এলাকায়। প্রাণনাশের হুমকিতে অসহায় কৃষক পরিবারগুলো। গ্রামবাসীর দাবি, একদিকে নাপ নদীতে আরকান আর্মির ভয়, অন্যদিকে পাহাড়ি অঞ্চলে অপহরণকারীদের ভয়। আতঙ্কে বন্ধ হয়ে যাচ্ছে আয়ের উৎস। প্রশাসনকে কি করে জানাবে? ও গরিব লোক, জানাইস কা নলে কি মারি ফেলবো, 8 লাখ টাকা দিতে হবে। খেত করতে পারে না, ধানও দিতে পারে না, ওইখানে গেলে লয়ে যায়। কাউকে জানাবেন না, আপনারা টাকা দিয়ে নিয়ে যান, না হলে আপনার যদি প্রশাসন এদিকে ঢুকে আমরা গুলি করে মেরে ফেলবো। আর পর নিয়ে গই আর প্রশাসন গলা দিই আর পর ধরে মারি ফেলাই, তো ওনারা কি করতে পারবেন না? হনো টেকনাফ উপজেলার নীলা, বাহারছড়া ও হোয়াইকং ইউনিয়ন, যার পাহাড়ি অঞ্চলগুলো অনেকটাই দুর্গম। আইনশৃঙ্খলার বাহিনীরও যাওয়াটা অনেকটাই দুষ্কর। গ্রামবাসীর দাবি, অপহরণকারীদের কাছ থেকে মুক্তি পেতে দ্রুত যেন পাহাড়ি অঞ্চলে আইনশৃঙ্খলা বাহিনীর স্থায়ী ক্যাম্প স্থাপন করা হয়। বিজিবি ক্যাম্প আরকান খিয়র র্যাবর আরকান পুলিশ ডিপার্টমেন্টর যদি তিনজনের ভিতরে থাকে দেওয়া তাহলে ইনশাল্লাহ শান্ত হবে। শুধু একমাত্র প্রশাসন ছাড়া এখানে দমানো সম্ভব হবে না, এখানে ক্যাম্প হতে হবে। পুলিশ বলছে কৃষক পরিবারগুলোর কাছ থেকে কোনো ধরনের অভিযোগ আসেনি। তারপরও খবর পেয়ে অপহরণকারীদের ধরতে এবং অপহৃতদের উদ্ধারে সমন্বয় করে কাজ করছে আইনশৃঙ্খলা বাহিনী। অপহৃত হয়েছে বলে আমরা খবর পেয়েছি, কারণ হচ্ছে আমাদের কাছে এখনো পর্যন্ত কেউ অভিযোগ বা কোনো এজাহার দেয়নি। তারপরও আমরা পুলিশ সমন্বিত হয়ে এই খবরের ভিত্তিতে আমরা কিন্তু অপহরণকারীদের ধরতে এবং যারা অপহৃত হয়েছে তাদেরকে উদ্ধারের আমরা চেষ্টা করছি। স্থানীয়রা জানায়, বছর 2 আগে একই এলাকা থেকে অপহরণ করা হয়েছিল দুজনকে, পরে মুক্তিপণ না পেয়ে হত্যা করা হয়েছিল তাদের। সুজাউদ্দিন রুবেল, সময় সংবাদ, কক্সবাজার। রাজশাহী তানোরের পর এবার চট্টগ্রামের রাউজানে গভীর নলকূপের গর্তে পড়ে যায় 4 বছরের শিশু মেজবাহ। পুলিশ, ফায়ার সার্ভিস ও স্থানীয়দের 4 ঘন্টা চেষ্টায় তাকে উদ্ধার করা হয়। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে শিশুটিকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। এ ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে এলাকায়। সন্তান হারানো শোকে নিথর ফুফি, বারবার বিলাপ করছিলেন বাবাও। বুধবার বিকেলে চট্টগ্রামের রাউজানের জয়নগর গ্রামে খেলার সময় 32 ফুট নলকূপের গর্তে পড়ে যায় শিশু মিসবাহ। বিষয়টি টের পেয়ে দ্রুত ফায়ার সার্ভিসে খবর দেয় স্বজন ও স্থানীয়রা। টানা 4 ঘন্টা অভিযানের পর উদ্ধার করা হয় শিশুটিকে, কিন্তু হাসপাতালে নেয়ার পর মৃত ঘোষণা করে চিকিৎসক। কান্নায় ভেঙে পড়েন পরিবারের সদস্যরা। করতে পড়ছে আর কি, ওই ডিপ করছে, ওটা থেকে পানি উঠতেছে না, আবার নতুন আরেকটা ডিপ করছে, এটা বন্ধ করে দেয় নাই, সেজন্য বাচ্চা পড়ে গেছে। পানি যেত না পায় নাই, এটা বড়াই নাই, এটা না আমার ছেলেটা আজকে খেলা খেলতে খেলতে পড়ে গেছে। অলরেডি বাচ্চাটা এখানে আসার আগেই বাচ্চাটি ডেড, যেটাকে আমরা ব্রড ডেড বলি আর কি, এটাই অবস্থা আর কি। তো আমাদের আসলে আর সুযোগ ছিল না বাচ্চাটাকে বাঁচানোর। পরিত্যক্ত গভীর নলকূপে পানি থাকায় শিশুটিকে বাঁচানো সম্ভব হয়নি বলে ধারণা ফায়ার সার্ভিসের। গর্তের মধ্যে পানিও ছিল, আমরা পানিগুলা উদ্ধার করলো, পানিগুলা রেস্কিউ করেছি, বাট কিন্তু ওই সময়টুকু যে টাইমটা, এই টাইমের ভিতরে আমরা আবার অক্সিজেনে দিয়েছি। স্বল্প সময় আমরা উদ্ধার করতে পারলো, কিন্তু ছেলেটাকে মেডিকেলে এনে আমরা যখন ডাক্তার বললো যে ছেলেটা বেঁচে নেই, তখন আমাদের থেকে খুব খারাপ লেগেছে। এভাবে পরিত্যক্ত নলকূপে পড়ে শিশু মৃত্যুর ঘটনা কোনোভাবেই কাম্য নয় বলে জানায় এলাকাবাসী। পার্থপ্রতিম বিশ্বাস, সময় সংবাদ, চট্টগ্রাম। 2 মাস ধরে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে বন্ধ জলাতঙ্কের টিকা সরবরাহ। এতে বিপাকে বিড়াল ও কুকুরের কামড়ে আক্রান্ত রোগীরা। অতিরিক্ত অর্থ দিয়ে বাইরে থেকে কিনতে হচ্ছে টিকা। তবে এ নিয়ে কোনো সমাধান দিতে পারেনি জেলা স্বাস্থ্য বিভাগ। মাহফুজ মামুনের পাঠানো তথ্য ও ছবি নিয়ে রিপোর্ট। হাসপাতালে ভ্যাকসিন সেন্টারে উপচে পড়া ভিড়। তাদের প্রায় সবাই নিতে এসেছেন র্যাবিক্স ভ্যাকসিন। সম্প্রতি চুয়াডাঙ্গায় বেড়েছে বিড়াল ও কুকুরের কামড়ে আক্রান্তের সংখ্যা। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে র্যাবিক্স ভ্যাকসিনের কোনো বরাদ্দ না থাকায় সব রোগী ভিড় করছেন সদর হাসপাতালে। তবে গত 2 মাস ধরে সদর হাসপাতালেও এই টিকার সরবরাহ বন্ধ থাকায় বিপাকে পড়েছেন তারা। অতিরিক্ত অর্থ দিয়ে বাইরে থেকে টিকা কিনতে হচ্ছে তাদের। শিগগিরই এই সংকট সমাধানের দাবি তাদের। ভ্যাকসিন দেবো, নিজের টাকা দিয়ে কিনে আসলাম। এই ওষুধটা ওষুধের দোকানে সাপ্লাই আছে, কিন্তু হসপিটালে সাপ্লাই নেই কেন? আজ 2 মাস ধরে হাসপাতালে ভ্যাকসিন আমরা পাচ্ছি না, হয়রান হয়ে
বাড়ি ঘুরে ঘুরে যাচ্ছি। সদর হাসপাতাল কর্তৃপক্ষ বলছে প্রতিদিন অন্তত 2 শতাধিক রোগীকে র্যাবিক্স ভ্যাকসিন দিতে হচ্ছে। সবাই বাইরে থেকে কিনে আনছেন, তবে টিকা সরবরাহ নিয়ে কোনো সমাধান দিতে পারেননি সংশ্লিষ্ট কর্মকর্তা। র্যাবিস ভ্যাকসিন এটা সাপ্লাই নেই ডিসেম্বর মাসের 21 তারিখ অর্থাৎ 2025 সাল থেকে এই পর্যন্ত নেই। এখনো কবে আসবে আমরা জানি না। আমরা প্রতিনিয়ত যোগাযোগ করছি এবং প্রতিনিয়ত চাহিদাপত্র পাঠাচ্ছি এবং সরকারের পক্ষ থেকে বলা হয়েছে যে এটা অতি দ্রুত আমাদের চাহিদা মোতাবেক দিতে পারবে। কর্তৃপক্ষের তথ্য মতে 2025 সালে চুয়াডাঙ্গা সদর হাসপাতাল থেকে বিনামূল্যে প্রায় 12,000 টিকা দেওয়া হয়েছে। সময় সংবাদ, চুয়াডাঙ্গা। দেশের বাইরের খবর। মধ্যপ্রাচ্যের জলসীমায় রণসজ্জা চূড়ান্ত করে ইরানকে আলটিমেটাম দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। পারমাণবিক ইস্যুতে চুক্তি করার সময় ফুরিয়ে আসছে উল্লেখ করে তিনি বলেন, সমঝোতায় না এলে ইরানে আগের চেয়ে ভয়াবহ হামলা করা হবে। তবে মার্কিন হুমকিতে মাথা নত করতে নারাজ ইরান। দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি বলেছেন তাদের বাহিনী যুদ্ধের জন্য পুরোপুরি প্রস্তুত, যদিও তিনি জানান কোনো ধরনের হুমকি কিংবা জবরদস্তি ছাড়া বৈঠক এবং ন্যায্য চুক্তিতে তেহরানের আপত্তি নেই। ইরানে হামলা চালাতে পারে যুক্তরাষ্ট্র কয়েকদিন ধরেই এমন জল্পনা কল্পনা চলছে। এই পরিস্থিতির মধ্যে তেহরানকে আলটিমেটাম দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে দেয়া এক পোস্টে তিনি বলেন, একটি বিশাল নৌবহর ইরানের দিকে এগিয়ে যাচ্ছে। এটি অত্যন্ত দ্রুততার সাথে তার মিশন সম্পন্ন করতে সক্ষম। পারমাণবিক কর্মসূচি নিয়ে আলোচনার মধ্য দিয়ে একটি চুক্তি করার সময় ফুরিয়ে আসছে বলেও জানান ট্রাম্প। ইরান যদি পরমাণু অস্ত্র ইস্যুতে আলোচনায় বসে যুক্তরাষ্ট্রের সঙ্গে সমঝোতায় না আসে, তাহলে দেশটিতে যুক্তরাষ্ট্রের পরবর্তী হামলা আগের চেয়ে অনেক ভয়াবহ হবে বলেও সতর্ক করেন ট্রাম্প। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও ইরানের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে এক বিস্ফোরক মন্তব্য করেছেন। তিনি দাবি করেন, বর্তমানে ইরান সরকার ইতিহাসের সবচেয়ে দুর্বল অবস্থানে রয়েছে এবং দেশটির অর্থনীতি সম্পূর্ণ ধসে পড়ার মুখে। রুবিও বলেন, যদি ইরানের বর্তমান শাসন ব্যবস্থা বা সর্বোচ্চ নেতা খামেনির পতন ঘটে, তবে পরবর্তীতে কে বা কারা ক্ষমতায় আসবে তা বলা খুবই কঠিন। তবে মার্কিন হুমকিতে মাথা নত করতে নারাজ ইরান। দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি জানিয়েছেন তাদের বাহিনী যুদ্ধের জন্য পুরোপুরি প্রস্তুত। যে কোনো পথে মার্কিন আগ্রাসন হলে তাৎক্ষণিক এবং চরম পাল্টা জবাব দেওয়ার হুঁশিয়ারিও দিয়েছেন তিনি। একই সঙ্গে আরাকচি জানান, কোনো ধরনের হুমকি বা জবরদস্তি ছাড়া একটি ন্যায্য ও সমান পরমাণু চুক্তিতে তেহরানের আপত্তি নেই। জাতিসংঘে নিযুক্ত ইরানের মিশনও যুক্তরাষ্ট্রের সঙ্গে ন্যায্যতার ভিত্তিতে আলোচনার বিষয়ে ইতিবাচক মন্তব্য করেছে। তবে আলোচনার প্রস্তাব মানেই দুর্বলতা নয় উল্লেখ করে ইরানি মিশন কড়া হুঁশিয়ারি দিয়ে বলেছে, যদি বাধ্য করা হয় তবে তেহরান এমনভাবে আত্মরক্ষা ও পাল্টা আঘাত হানবে যা আগে কখনো দেখা যায়নি। ফরহাদ চৌধুরী, সময় সংবাদ। স্পেনে বসবাসরত 5 লাখ অভিবাসন প্রত্যাশীকে বৈধতা দেওয়ার ঘোষণা দিয়েছে দেশটির সরকার। আগামী এপ্রিলে আবেদন গ্রহণ শুরু হয়ে চলবে 30 জুন পর্যন্ত, এমনটা জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী। স্পেন সরকারের ঐতিহাসিক এ পদক্ষেপকে স্বাগত জানিয়েছেন দেশটিতে থাকা প্রবাসী বাংলাদেশিরা। সাইফুল আমিনের তথ্য ও চিত্র রিপোর্ট। ইউরোপীয় ইউনিয়নের অন্য দেশগুলো যখন অভিবাসী ইস্যুতে কড়া অবস্থান নিয়েছে, তখন উল্টো পথে হাঁটছে স্পেন। স্থানীয় সময় সোমবার দেশটিতে বসবাসরত বাংলাদেশি সহ কয়েক লাখ অনিয়মিত অভিবাসীকে বৈধতা দেওয়ার ঘোষণা দিয়েছে দেশটির সরকার। বামপন্থী দলের সঙ্গে সমঝোতার পর বিষয়টি নিশ্চিত করেন প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ। এর আওতায় যেসব অভিবাসন প্রত্যাশী গত বছরের 31 ডিসেম্বরের আগে থেকেই স্পেনে বসবাস করছেন এবং অন্তত 5 মাসের ধারাবাহিক অবস্থানের প্রমাণ দেখাতে পারবেন, তারা দ্রুত বৈধভাবে বসবাসের সুযোগ পাবেন বলে জানা গেছে। আগামী এপ্রিল থেকে আবেদনের প্রক্রিয়া শুরু হয়ে 30 জুন পর্যন্ত চলতে পারে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। বিশেষজ্ঞদের মতে নতুন এই নিয়মের ফলে প্রায় 15 থেকে 20 হাজার প্রবাসী বাংলাদেশি সরাসরি উপকৃত হতে পারেন। বৈধ শ্রম চুক্তি করতে পারবেন পর্যটন, কৃষি ও খুচরা ব্যবসা খাতে কাজ করা প্রবাসীরা, পাবেন সরকারি স্বাস্থ্যসেবা এবং নির্বিঘ্নে দেশে পরিবারের কাছে যাতায়াতের সুবিধা। স্পেন সরকারের এমন উদ্যোগকে স্বাগত জানিয়েছেন প্রবাসী বাংলাদেশিরা। আমরা প্রবাসীরা যাদের কার্ড নাই, বাসমানভাবে আছি, আমরা এই কার্ডের আশ্রয় পাবো। আমাদের যে বাইকগুলা তাদের কাগজ নেই, তাদের জন্য আমরা যাতে
সবসময় তাদেরকে সাহায্য সহযোগিতা করে থাকি। আমরা যারা প্রবাসী আছি তারা অনেক দিন ধরেই কাগজ ছাড়া আছি, যেটা এক প্রকার অবৈধ। স্পেন সরকার একটা বৈধতার সুযোগ করে দেওয়ার কারণে আমরা খুবই উচ্ছ্বাসিত। স্পেন সরকারের এই সিদ্ধান্তের পেছনে রয়েছে অর্থনৈতিক বাস্তবতা। দেশটির অর্থনীতির চাকা সচল রাখতে বিপুল সংখ্যক শ্রমিক প্রয়োজন। 5 লাখ মানুষকে বৈধ করলে বছরে প্রায় 200 কোটি ইউরো কর ও সামাজিক নিরাপত্তা অনুদান সরকারি কোষাগারে যোগ হবে বলে ধারণা করা হচ্ছে। সময় সংবাদ, স্পেন। খেলার খবর। ভারত চায়নি বাংলাদেশ বিশ্বকাপ খেলুক, যার জন্য আইসিসি এমন আচরণ করেছে। এশিয়ার দেশগুলোর মাঝে এমন সম্পর্ক চলতে থাকলে ভবিষ্যতে এশিয়া কাপই হবে না, এমন মন্তব্য করেছেন জাতীয় দলের ব্যাটিং কোচ মোহাম্মদ আশরাফুল। ভারতের দাদাগিরির বিরুদ্ধে বাংলাদেশ যেভাবে প্রতিবাদ করেছে, অন্য দেশগুলোরও এগিয়ে আসা উচিত বলেও মন্তব্য করেন তিনি। জাতীয় নির্বাচনের পর আঞ্চলিক ক্রিকেট সম্পর্কের উন্নতি হবে বলে বিশ্বাস তার। সাকিব দেশে ফিরলে 2027 ওয়ানডে বিশ্বকাপ খেলা সম্ভব বলেও মত আশরাফুলের। সবকিছু ঠিক থাকলে বাংলাদেশ ক্রিকেট দলের এ সময় ব্যস্ত থাকার কথা ছিল বিশ্বকাপ নিয়ে। জাতীয় দলের ব্যাটিং কোচ মোহাম্মদ আশরাফুলও প্রথমবার কোচের দায়িত্বে থাকতেন বিশ্বকাপ মঞ্চে। সেই রোমাঞ্চ স্বপ্ন শেষ হয়ে গেছে ভারতের দাদাগিরির কাছে। বিসিবি ও বাংলাদেশ সরকার সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করেছে টাইগারদের বিশ্বকাপে পাঠাতে। তবে আইসিসির উপর ভারতের অনৈতিক খবরদারির কারণে বাংলাদেশ খেলতে পারছে না বিশ্বকাপ, মত আশরাফুলের। ইন্ডিয়াই আসলে চায়নি যে আমরা ওয়ার্ল্ড কাপটা খেলি, আমার কাছে মনে হচ্ছে। কারণ আইপিএল কিন্তু ওয়ার্ল্ড কাপের পরে, তো মোস্তাফিজের যে ইস্যুটা, এটা কিন্তু ইজিলি ওয়ার্ল্ড কাপের পরে 2 ক্রিকেট বোর্ডের সাথে বসে সুন্দর মতন করতে পারতো। তারা এমন এক সময় করেছেন, এটা যে কোনো দেশই আসলে এটা রিয়্যাক্ট এরকমই হবে। এই প্রথম কলকাতা তাকে প্রাপ্য সম্মানটা দিচ্ছিল, তখনই আপনি তাকে বলছেন যে সম্ভব না, সিকিউরিটি দিতে পারবে না। আপনি আবার চাচ্ছেন বাংলাদেশ টিম সেখানে ওয়ার্ল্ড কাপ খেলতে যাবে। টোটালি আমার কাছে মনে হয় ইন্ডিয়ান গভর্নমেন্ট বা ক্রিকেট বোর্ডই আসলে এই গেমটা খেলেছেন। ভারত পাকিস্তান রাজনীতিকে টেনে এনেছে ক্রিকেট মাঠে। অন্যায়ভাবে বাংলাদেশকে বিশ্বকাপ খেলতে না দেয়া বিশ্বকে দেখিয়ে দিয়েছে ক্রিকেটে কিভাবে অন্যায্য হস্তক্ষেপ করছে ভারত। সমাধান না করলে কঠিন সময় আসবে সামনের দিনে, তাই অন্যদেরও এগিয়ে আসার আহ্বান অ্যাশের। 2008 সাল থেকে আইপিএল হচ্ছে, প্রত্যেক আইপিএল এর সময় 2 মাস ইন্টারন্যাশনাল ক্রিকেট বন্ধ থাকে, কোনো দেশই ইন্টারন্যাশনাল খেলে না, ইন্টারন্যাশনাল ম্যাচই হয় না। তো অবশ্যই ডোমিনেট করছে, এটা সবাই আমরা জানি। আইসিসি কে ডোমিনেট তো ইন্ডিয়ান ক্রিকেট বোর্ড বা ইন্ডিয়ান গভর্নমেন্ট করে, এটা স্বাভাবিক। বাংলাদেশ এবার যেই কাজটা করেছেন, এইভাবে যদি সবাই তার জায়গা থেকে এইভাবে প্রতিবাদ করে, ডেফিনেটলি একদিন তো বের হওয়া সম্ভব হবে। সাকিবকে আনুষ্ঠানিক বিদায় জানাতে দেশে ফেরানোর চেষ্টা করছে বিসিবি। আশরাফুলও বিশ্বাস করেন জাতীয় নির্বাচনের পর সাকিব ফিরতে পারেন দেশে। শুধু একটা সিরিজ নয়, আরো কয়েক বছর খেলার সম্ভাবনাও দেখছেন সাবেক এই অধিনায়ক। একটা প্লেয়ার যদি শুধু একটা ফরম্যাট নিয়ে খেলতে চায়, সে ইজিলি 40-42 বছর পর্যন্ত খেলতে পারে। তো সাকিব যদি চায় এবং সাকিবের যে সমস্যাগুলা আছে, এই সমস্যাগুলো যদি সমাধান করতে পারে, আমি শিওর যে 12 ফেব্রুয়ারি ন্যাশনাল ইলেকশনের পরে এই সমস্যাগুলো হয়তোবা সমাধান করতে পারবে ক্রিকেট বোর্ড, এবং সাকিব নিজে এসেই হয়তোবা সমাধান করলে আমি শিওর যে 2027 ওয়ার্ল্ড কাপ যদি সে চায়, ইজিলি খেলতে পারে। কোচ হিসেবে প্রথম বিশ্বকাপ মিস হলেও আফসোস নেই। বোর্ড আশরাফুলকে ব্যাটিং কোচ রাখতে যাচ্ছেন 2027 ওয়ানডে বিশ্বকাপ পর্যন্ত। অবশ্যই আমি আমার চেষ্টা করেছি। তারেক হাসান শিমুল, সময় সংবাদ, ঢাকা। আলহামদুলিল্লাহ। সাকিব আল হাসানের ফেয়ারওয়েল হওয়া উচিত চিরস্মরণীয়। তার মতো কিংবদন্তি উপযুক্ত সম্মান পেলে দেশের ক্রিকেট প্রেমীরাও স্বস্তি পাবেন, এমন মন্তব্য করেছেন মেহেদী হাসান মিরাজ ও ইমরুল কায়েস। তাদের কোম্পানি এমকেএস এর ব্যাট দিয়ে বিদায়ী ম্যাচ রাঙাবেন সাকিব, আশা দুজনেরই। এদিকে বিশ্বকাপ ইস্যুতে আইসিসি দ্বিচারিতা করেছে বলে মনে করেন ইমরুল। তবে নানা শঙ্কা পেছনে ফেলে বিপিএল শেষ করতে পারায় বিসিবির প্রশংসা করেন 2 তারকা।
নিজেদের কোম্পানির নতুন ব্যাট লঞ্চিংয়ে ব্যস্ত মেহেদী হাসান মিরাজ ও ইমরুল কায়েস। বাজারে এলো এমকেএস এর টেপ টেনিস ক্রিকেটের বিশেষায়িত ব্যাট হাল্ক। ধীরে ধীরে জনপ্রিয়তা যেন আরও বাড়ছে তাদের প্রতিষ্ঠানের। বিশ্বের বড় বড় তারকাদের দিয়ে প্রমোশন করিয়ে নিয়েছেন মিরাজরা। বিপিএলেও বিদেশি ক্রিকেটারদের উপহার দিয়েছেন ব্যাট। এবার অপেক্ষা দেশের মাটিতে এমকেএস এর ব্যাট হাতে ফেয়ারওয়েল ম্যাচটা খেলবেন সাকিব আল হাসান। এমকেএস এর সঙ্গে যে চুক্তিবদ্ধ সাবেক বিশ্বসেরা অলরাউন্ডার। সাকিব ভাইয়ের বাংলাদেশ কত অবদান আছে, হিউজ অবদান, এবং সে অবশ্যই নো ডাউট লিজেন্ড প্লেয়ার এবং বাংলাদেশের জন্য অনেক অর্জন করেছে। সো এরকম একটা লিজেন্ড প্লেয়ারের যদি মনে করেন যে অবসরটা সুন্দরভাবে হয়, অবশ্যই এটা বাংলাদেশের জন্য এটা বিরাট একটা, প্রত্যেকটা মানুষের জন্য একটা বিরাট একটা পাওয়া হবে। সাকিব তো দুবাই পর্যন্ত চলে এসেছিল, এর ভিতরে যে কি এত কিছু হলো এটা তো আসলে অনাকাঙ্ক্ষিত। বাট আই হোপ যে যারাই এখন ডিসিশন নেবেন বা যারাই দায়িত্বে আছেন তারা সাকিবের যে মানে সম্মানটা পাওয়ার এটা তারা চিন্তা করেছেন। আমি আশা করি সাকিবের সম্মানটা সাকিব পাবে। এটা শুধুমাত্র সাকিবের জন্য না, আমি মনে করি আমাদের মানে নেক্সট জেনারেশন যারা আসবে অ্যাটলিস্ট একটা লেগেসি থাকবে যে সাকিব আল হাসান বাংলাদেশে এইভাবে রিটায়ার্ড করেছে। শেন ওয়াটসনের সঙ্গে জুটি বেঁধে অস্ট্রেলিয়ায় একাডেমি করেছেন ইমরুল। মাঝে বেশ কয়েক মাস ছিলেন সে দেশে। এই সময়ে দেশের ক্রিকেটে ঘটেছে অনেক কিছু। বিশেষ করে বাংলাদেশের বিশ্বকাপে অংশগ্রহণ করতে না পারা হতাশ করছে সাবেক ওপেনারকে। ভালো বলতে পারবে আইসিসি, বাট এটা হওয়া উচিত ছিল, যেহেতু আমার মনে হয় যে ডাবল স্ট্যান্ডার্ডটা না রেখে সব জায়গায় একই রকম হওয়া উচিত। যখন বাংলাদেশের খেলা হয় তখন অনেক কিছুই চেষ্টা করি স্কিপ করে বাংলাদেশের খেলাটা দেখা। তো যখন এখন বাংলাদেশ ওয়ার্ল্ড কাপই খেলবে না, তো এখন ওয়ার্ল্ড কাপ তো আমারও বেসিক্যালি দেখতে ইচ্ছা করবে না। তো ওই দিক থেকে আমার মতো মানে মিলিয়ন পিপল আছে যারা হয়তো বা এই জিনিসকে স্কিপ করবে। সদ্য সমাপ্ত বিপিএলে ক্রিকেটার নয়, কোচ হিসেবে দায়িত্ব পালন করেছেন ইমরুল। তার দল সিলেট টাইটান্সেরই অধিনায়ক ছিলেন মিরাজ। শক্তিশালী স্কোয়াড নিয়ে শেষ পর্যন্ত শিরোপা জিততে না পারলেও সার্বিকভাবে 12তম আসরকে সফল বলছেন তারা। অনেকের অনেক ডাউট ছিল যে অনেক প্লেয়ার আসবে কি আসবে না। দেখেন ওয়ার্ল্ডের সব লিজেন্ড প্লেয়াররা কিন্তু এবার বিপিএলে খেলতে এসেছে। আপনারা যদি দেখেন যে নিউজিল্যান্ডের কেন এসেছে, আমাদের টিমে ওমর জাই এসেছে, মানে সব টিমে ওক্স এসেছে, মানে সব টিমে অনেক বড় বড় প্লেয়াররা এসেছে। সবার যে একটা নেগেটিভ একটা কমেন্ট ছিল যে আমাদের দেশে বিপিএল হবে কিনা, খেলতে আসবে কিনা, সে জিনিসটা ওরকম হয়নি। বোর্ডকে অ্যাপ্রিসিয়েট করতে হয়, কারণ যেভাবে বিপিএল হোক না কেন আমরা বিপিএলটা শেষ করতে পেরেছি। কারণ এই বিপিএলটা যদি না হতো অনেকে অনেক রকম কথা বলেছে কেন এভাবে হচ্ছে। দেখেন না হলে অলমোস্ট কিন্তু বাংলাদেশের 100 প্লেয়ার কিন্তু যারা লোকাল প্লেয়ার তারা কিন্তু খেলতে পারতো না। দুই পরিচালক এম নাজমুল ইসলাম ও মোখলেসুর রহমান শামীম ইস্যুতে বিতর্কিত হয়েছে বিসিবি। যদিও বোর্ড সভাপতি আমিনুল ইসলাম বুলবুলের পাশে দাঁড়ালেন ইমরুল কায়েস। আমি বুলবুল ভাইয়ের সাথে যখনই পার্সোনালি কথা বলেছি বা বলি তখনই ওনার যে প্ল্যানগুলো আছে আমার মনে হয় এটা উনি এক্সিকিউট করার এনাফ পাচ্ছেন না, কারণ যত বেশি কন্ট্রোভার্সি তৈরি হচ্ছে। মাকসুম আলম খান, সময় সংবাদ, ঢাকা। নিরাপত্তার অজুহাতে জাতীয় ক্রিকেট দল ভারতে না পাঠালেও এশিয়ান শুটিং চ্যাম্পিয়নশিপে অংশ নেওয়ার অনুমোদন দিয়েছে সরকার। বুধবার শুটার রবিউল ইসলাম ও কোচ শারমিন আক্তারকে ভারতে যাওয়ার সরকারি ছাড়পত্র দিয়েছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়। শুটিং ইনডোর গেম হওয়ায় নিরাপত্তার শঙ্কা কম, এই বিষয়টি বিবেচনায় এই সিদ্ধান্ত নিয়েছে সরকার। সপ্তাহ না ঘুরতেই ভারতে স্পোর্টস টিম পাঠানো ইস্যুতে ভিন্ন অবস্থান নিল সরকার। নিরাপত্তার ইস্যু থাকায় টি-20 বিশ্বকাপ খেলতে প্রতিবেশী দেশটিতে ক্রিকেট দল না পাঠাতে একেবারে অনড় অবস্থানে থাকা যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এবার শুটিং দলকে ভারতে এশিয়ান শুটিং চ্যাম্পিয়নশিপে অংশ নেয়ার অনুমোদন দিয়েছে। ভারতে ক্রিকেট দল পাঠানোর অনিশ্চয়তার মাঝেই এশিয়ান শুটিং চ্যাম্পিয়নশিপে অংশ নিয়ে তৎপর ছিল বাংলাদেশ শুটিং স্পোর্টস ফেডারেশন। এজন্য মন্ত্রণালয়ের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রক্ষা সহ আনুষঙ্গিক সব কার্যক্রমে গুছিয়ে রেখেছিল ফেডারেশন। এমনকি এই ইস্যু নিয়ে ক্রীড়া উপদেষ্টা সচিব ও ফেডারেশনের বড় কর্তারা একটি বৈঠকও করেন। এর আগে গেল 19 জানুয়ারি সরকারি আদেশ চেয়ে মন্ত্রণালয়ের কাছে একটি আবেদন করে বাংলাদেশ শুটিং স্পোর্টস ফেডারেশন। তার প্রেক্ষিতে সার্বিক দিক বিবেচনা করে 2 সদস্যের শুটিং দলের জিও পাশ করে সংশ্লিষ্ট মন্ত্রণালয়। আগামী 2 থেকে 14 ফেব্রুয়ারি ভারতের নয়াদিল্লিতে অনুষ্ঠিত হবে এশিয়ান শুটিং চ্যাম্পিয়নশিপ। সেখানে অংশ নেবেন রবিউল ইসলাম, আর তার কোচ হিসেবে যাবেন শারমিন আক্তার। ইভেন্টটি গুরুত্বপূর্ণ হওয়ায় শুরু থেকে ভারতের দল পাঠাতে আগ্রহী ছিল শুটিং ফেডারেশন। এজন্য অ্যাথলিটদের নিরাপত্তার যাবতীয় খোঁজ খবর নিজেদের তরফ থেকেই নেন সংশ্লিষ্টরা। জানিয়ে আয়োজকদের কাছ থেকে নিশ্চিত হওয়ার পর মন্ত্রণালয়ে ফেডারেশনের পক্ষ থেকে জিও চেয়ে আবেদন করা হয়।
সম্প্রতি মোস্তাফিজের আইপিএল খেলা ইস্যু নিয়ে সম্পর্ক খারাপ হয় দুই দেশের। পরবর্তীতে এর প্রভাব গিয়ে পড়ে জাতীয় ক্রিকেট দলের উপর। তাদের নিরাপত্তার বিষয়টি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে ভারতে বিশ্বকাপে অংশ নেওয়া থেকে বিরত থাকার সিদ্ধান্ত নেয় সরকার। তবে শুটিং ইনডোর গেমস হওয়ায় এই শঙ্কা নেই বলে ভারতের দল পাঠানোর বিষয়ে ইতিবাচক অবস্থানে যায় যুব ও ক্রীড়া মন্ত্রণালয়। এস.এম. ইকবাল, সময় সংবাদ। এই পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। আজ উত্তরাঞ্চল সফরে যাচ্ছেন বিএনপি চেয়ারম্যান। রাজশাহী, নওগাঁ ও বগুড়ায় অংশ নেবেন জনসভায়। তারেক রহমানের নেতৃত্বে কৃষি বিপ্লবের আশা নেতাদের। এবং ভোট এলেই রাজনৈতিক দলগুলো তুলে ধরে প্রতিশ্রুতির ফিরিস্তি। ক্ষমতার হাত বদলে বাস্তবায়ন নিয়ে প্রশ্ন, উপায় বাতলে জনগণের সামনে তুলে ধরার পরামর্শ বিশ্লেষকের। এ ছিল সকালের সময়। আন্তর্জাতিক সময়ের সঙ্গে থাকবেন অজিতা শেসিন। ধন্যবাদ আলিশা। আন্তর্জাতিক সময় নিয়ে আসছি কিছুক্ষণ পর, সঙ্গে থাকুন সময়ের।